ওয়েলকাম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ডাব্লিউবিসিএস 2021-এ ফিজিক্স আর কেমিস্ট্রির প্রিলিমিনারিতে যে কোশ্চেনগুলো এসছে সেগুলোর ডিসকাশন করব, ঠিক আছে? এবার ম্যাক্সিমাম যে 25টা কোশ্চেন থাকা উচিত সায়েন্সে, তার মধ্যে দেখা গেছে যে টোটাল 18টা মতো কোশ্চেন তোমার ফিজিক্স থেকে এসছে, 4টে মতো কোশ্চেন কেমিস্ট্রি থেকে এসছে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ভারটাই এবার ফিজিক্সের উপর দিয়েছে। তাহলে আমরা সেগুলো ডিসকাস করব, ঠিক আছে? তাহলে এক এক করে শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, এটা হচ্ছে ফিজিক্সের। হ্যাঁ, প্রথমে ফিজিক্সটা করব, তারপরে লাস্টে যে 4টে মতো কোশ্চেন আছে ওটা কেমিস্ট্রি করব, ঠিক আছে? প্রথমে ফিজিক্সে 18টা কোশ্চেন আমরা দেখবো। দেখো বলছে কি, ডিলাটোমিটার ইজ ইউজড ফর দ্য মেজারমেন্ট অফ, ঠিক আছে? ডিলাটোমিটার এই যন্ত্রটা কিসের মেজারমেন্টের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? 1 নম্বর অপশন কি বলছে, ইলেকট্রিক্যাল এনার্জি। 2 নম্বর কি, মেকানিক্যাল এনার্জি। 3 নম্বর কি, ডাইমেনশনাল চেঞ্জ ইন মেটেরিয়াল, ঠিক আছে? আর 4 নম্বর হচ্ছে তোমার থার্মাল এনার্জি, ঠিক আছে? সবকটাই তোমরা শুনেছো মোটামুটি। তাহলে এটার অ্যান্সার কি হবে? দেখো এটার অ্যান্সার হবে তোমার অপশন সি, ঠিক আছে? এটার অ্যান্সার হবে অপশন সি। এই ডিলাটোমিটার যন্ত্রটা তোমার ডাইমেনশনাল চেঞ্জ, মানে মেটেরিয়ালের যে ডাইমেনশন হয় সেটাকে তোমার, মানে তার আমরা মেজারমেন্ট করতে এটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? দেখো এটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, ঠিক আছে? এটাতে কি হয় তোমার, আহ যে কোনো তোমার ধরো বিভিন্ন ওয়াইড রেঞ্জের যে আমাদের কাছে মেটেরিয়ালস আছে, যেমন তোমার সিরামিক্স হতে পারে, গ্লাস হতে পারে, ঠিক আছে, পলিমার্স হতে পারে, তাদের মেনলি তোমার মেজারমেন্ট করতে, ডাইমেনশন মেজারমেন্ট করতে, বা তাদের যে ডাইমেনশনাল চেঞ্জ সেটা মেজারমেন্ট করতে তোমার এটা ইউজ হয়, ঠিক আছে? দেখো এখানে দেখানো হয়েছে কিভাবে এই যন্ত্রটা ইউজ করা হয়। এই যে এটা চেঞ্জ হচ্ছে, এটা এইভাবে বাড়ছে কমছে, ঠিক আছে? এইভাবে এটা ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে চলো এর পরেরটা দেখা যাক। বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনিট অফ ডিস্টেন্স, মানে এর মধ্যে কোনটা ডিস্টেন্সের ইউনিট নয়, ঠিক আছে? প্রথমে কি বলছে, লাইট ইয়ার, তারপরটা কি পারসেক, তারপরটা হচ্ছে ফারলং, তারপরটা হচ্ছে জিফি। এবার কি বলছে, নট, ঠিক আছে? কোশ্চেনটা বলেছে নট। এবার যে কোশ্চেনটা না পুরোই করবে সে প্রথমেই দেখা গেল লাইট ইয়ার পেয়ে ওটাই লাইট ইয়ারটা করে দেবে, ঠিক আছে? তাড়াহুড়োর বসে, ঠিক আছে? এই জন্য দেখা উচিত ফার্স্টে আমাদের যে আমাদের কি নট বলছে না নর্মাল জানতে চাইছে, ঠিক আছে? এটা এখনকার দিনে কোশ্চেনের মানে মেন বিষয় যেটা, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। দেখো এই দুটো সবাই জানো, লাইট ইয়ার আর পারসেক, এই দুটো হচ্ছে তোমার ডিস্টেন্সের ইউনিট, সবাই জানে। তাহলে আমাদের কনফিউশনটা হবে এই দুটো নিয়ে, ফারলং আর জিফি, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে তোমার জিফি। এটা হচ্ছে মেনলি তোমার সময়ের একক, ঠিক আছে? এটা হচ্ছে কি, 1 জিফি সমান 1/100 সেকেন্ড হয়, ঠিক আছে? মানে 100টা সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড, মানে 100টা ভাগ করলে তার মধ্যে 1 সেকেন্ড হচ্ছে জিফি। এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট অফ টাইম, ঠিক আছে? ফারলং কি, ফারলং হচ্ছে একটা তোমার ডিস্টেন্সের ইউনিট। 1 ফারলং মানে তোমার 220 গজ, ঠিক আছে? গজ হয় তো, 220 গজ 1 ফারলং সময়, ঠিক আছে? আর লাইট ইয়ারের পার্সেক তো তোমরা জানো, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে, জিফি, ঠিক আছে? আর মনে রাখবে এটা একটা টাইমের একক, সময়, ঠিক আছে? দেখো এটাই বলেছে স্মলেস্ট ইউনিট অফ টাইম, ঠিক আছে? এবার প্রথমকে জিফিটা প্রথম ডিফাইন করেছিল কে, গিলবার্ট, নাম মনে রাখলেও পারো, গিলবার্ট নিউটন লুইস, ঠিক আছে? 1875 থেকে 1946 ইনি ইনি প্রথম হচ্ছে তোমার এই টার্মটা ইউজ করেছিলেন, মানে ডিফাইন করেছিলেন এই জিফিটাকে, ঠিক আছে? চলো এটা না মনে রাখলেও পারো। চলো বলছে কি, এ ভেহিকেল কভার্স হাফ দ্য ডিস্টেন্স উইথ ইউনিফর্ম স্পিড v1, ঠিক আছে, অ্যান্ড দ্য আদার হাফ উইথ ইউনিফর্ম স্পিড v2। কি বলছে, অ্যাভারেজ স্পিড অফ দ্য ভেহিকেল, মানে ধরো একটা রাস্তা গেছে, ধরো এখান থেকে সামথিং একটা 10 কিলোমিটার রাস্তা গেছে, ঠিক আছে? তার মধ্যে কি ফার্স্ট হাফ, মানে প্রথম 5 কিলোমিটার গেছে সে v1 স্পিডে, পরবর্তী হাফ কত গেছে, সে v2 স্পিডে। তাহলে টোটাল তার অ্যাভারেজ স্পিডটা কত হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে অপশন, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, ঠিক আছে? দেখো এটা করবে কিভাবে, দেখো দেখো ধরো এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এবার ধরো এটা হচ্ছে ফার্স্ট হাফ, এটা হচ্ছে সেকেন্ড হাফ, ঠিক আছে? এটা ধরো এল, এটাও ধরো এল, এল ডিস্টেন্স ধরে নিচ্ছি। তাহলে পুরোটা কত, পুরোটা হচ্ছে তোমার 12, ঠিক আছে? পুরোটা হচ্ছে 12, ঠিক আছে? এবার এটা গেছে কত, এটা গেছে v1 স্পিডে, এটা গেছে কত, এটা হচ্ছে v2 স্পিডে, তাই তো? এটা বলে দিয়েছে আমাকে। এবার দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, ঠিক আছে? অ্যাভারেজ স্পিড সমান কি হচ্ছে, টোটাল ডিস্টেন্স কভার্ড, মানে আমরা যে টোটাল ডিস্টেন্সটা যাব, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম, টোটাল টাইম, ঠিক আছে? আমরা তো নর্মাল জানি কি, নর্মাল জানি হচ্ছে স্পিড সমান ডিস্টেন্স আপন টাইম, তাই তো? ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্পিড যখন বার করি তখন তার ফর্মুলাটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার, মানে আমি কতটা ডিস্টেন্স কভার করেছি
এবং আমার কতটা সময় লেগেছে। ঠিক আছে, দেখো এখানে আমরা কি জানি, স্পিড সমান ডিস্টেন্স আপন টাইম। এটাকে আমি এইভাবেও লিখতে পারি, টাইম সমান কি ডিস্টেন্স আপন স্পিড, তাই তো? ঠিক আছে, এবার দেখো টোটাল ডিস্টেন্স আমি কতটা কভার করেছি, এল আর এল টোটাল 2L, তাই তো? টোটাল 2L ডিস্টেন্স কভার করেছি। এবার দেখো টোটাল টাইম কত লেগেছে, টাইমের জন্য আমি কি ইউজ করবো, এইটা ডিস্টেন্স বাই স্পিড। এবার দেখো প্রথম L1 ডিস্টেন্স মানে প্রথম এল ডিস্টেন্সটা কত টাইম লেগেছে, V1 স্পিড, তাই তো? পরবর্তী এল কত লেগেছে, V2 স্পিড। ঠিক আছে, কি বসালাম, টোটাল টাইম, টাইম মানে কি ডিস্টেন্স আপন স্পিড, তাহলে এল ডিস্টেন্স আপন V1 স্পিড আর এল ডিস্টেন্স V2 স্পিড। ঠিক আছে, মানে সমান যেহেতু দূরত্বটা, তাই এল এল ধরেছি। এবার দেখো এটা ক্যালকুলেশন করলে কি হবে, উপরে 2L থাকবে, ঠিক আছে, নিচে কি হবে, নিচে হচ্ছে এলসিএম V1 V2। ঠিক আছে, এখানে তুমি এলটাকে কমন নিয়ে নাও। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে দেখো, V1 V2, এখানে থাকবে হচ্ছে V2 প্লাস V1, তাই তো? এবার এই এল কেটে দাও। ঠিক আছে, তাহলে এটা দেখো এবার V1 V2টা উপরে চলে আসবে, তাহলে কি হবে 2V1 V2, আর নিচে কত থাকবে V1 প্লাস V2, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল? তাহলে এটা আমি কি করে বার করলাম, নর্মাল ফর্মুলা, স্পিড সমান ডিস্টেন্স আপন টাইম, যেখানে অ্যাভারেজ স্পিডটা হবে তোমার টোটাল ডিস্টেন্স মানে আমি কতটা যাচ্ছি বাই টোটাল টাইম। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সার কোনটা হবে, দেখো V1 প্লাস V2/2, এটা হবে না, এটা তো উল্টো মনে হচ্ছে, এটা হবে না, এই দেখো 2V1 V2 বাই V1 প্লাস V2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, 2V1 V2 বাই V1 প্লাস V2। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার কি বলছে দেখো, বলছে এ হেভি বডি, মানে একটা হেভি বডি আর একটা লাইট বডি দুটো আছে, হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আমাদের এনার্জি কত রকম হয়, দু রকমের, পোটেনশিয়াল আর কাইনেটিক। গতিশীল অবস্থায় থাকলে কাইনেটিক, আর স্থির অবস্থায় থাকলে পোটেনশিয়াল। কি বলছে তাহলে কি হবে, হেভি বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম, লাইট বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম, বোথ হ্যাভ ইকুয়াল মোমেন্টাম, না বোথ হ্যাভ সেম অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কখন হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন কোনো জিনিস একটা বৃত্তাকার মানে বৃত্তাকার পথে যে সে যায়, তখন তাদের হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, এবার দেখো কি বলছে, কাইনেটিক এনার্জি দুজনের সমান। ঠিক আছে, এবার আমরা কি জানি কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম ভি স্কোয়ার, তাই তো? হাফ এম ভি স্কোয়ার। এবার দুটো বলেছে সমান, এবার ধরো আমি ধরলাম যে প্রথমে যেটা ভারী বস্তু ছিল তার M1 মাস, ঠিক আছে, আর তার বেগ হচ্ছে V1, তাহলে হাফ M1 V1 স্কোয়ার সমান হাফ M2 V2 স্কোয়ার, তাই তো? বোঝা গেল, হাফ M1 V1 স্কোয়ার সমান হাফ M2 V2 স্কোয়ার। এবার দেখো এইখানে দেখো এই ইকুয়েশনটা হাফ এম, এটাকে আমি কি করব, উপর নিচে এম দিয়ে গুণ করব। হ্যাঁ, উপরে একটা এম নিলাম, নিচে একটা এম নিলাম, তাহলে উপরে কি হচ্ছে দেখো, উপরে হচ্ছে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে হচ্ছে কত এম, তাই তো? বোঝা গেল, উপরে নিচে এম দিয়ে গুণ করলাম। এবার আমরা কি জানি দেখো, মোমেন্টাম মানে যেটাকে আমরা পি দিয়ে লিখি, পি সমান হয় এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি। এটা হচ্ছে মোমেন্টাম, মোমেন্টামের সংজ্ঞা হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। তাহলে কি হচ্ছে দেখো, উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, হাফ পি স্কোয়ার বাই এম, মানে এটাকে আমি লিখতে পারি পি স্কোয়ার বাই 2m। তাহলে আমি কি পেলাম, কাইনেটিক এনার্জি, এটাই তো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি থেকে এটা আমি ডিরাইভ করলাম। কাইনেটিক এনার্জি কি হলো, P² বাই 2m। তাহলে দেখো এখানে বসাবো আমি এবার এই ইকুয়েশন, প্রথমটা ধরলাম কি হবে P1 স্কোয়ার, ঠিক আছে, বাই 2m1, ঠিক আছে, আর এটা কি হবে P2 স্কোয়ার, দুটো আলাদা আলাদা, বাই 2m2। বোঝা গেল? তাহলে দুই দুই কেটে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে দেখো, যদি তুমি P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার করো, P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার, তাহলে এদিকে কি হবে M1 বাই M2, তাই তো? এখান থেকে তুমি কি করতে পারো, P1 বাই P2 রেশিও পেতে পারো, P1 বাই P2। ঠিক আছে, কি হচ্ছে M1 বাই M2। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি বুঝছো দেখো, P1 মানে যার P1 মোমেন্টাম, যার মাস বেশি তার মোমেন্টাম বেশি, তাই তো? কারণ P1 বাই P2 সমান M1 বাই M2। যদি এটা উল্টো হয়ে যেত তাহলে কি হতো, যার মাস বেশি তার P কম, কিন্তু এখানে কি হচ্ছে সমানুপাতি হচ্ছে, তাই তো? P1 বাই P2 সমান M1 বাই M2 রুট ওভার। তাহলে কি হচ্ছে দেখো, P1 কার বেশি হবে, মোমেন্টাম কার বেশি হবে, যার মাস বেশি। তাহলে এক্ষেত্রে কার মাস বেশি, ভারী বস্তুর মাস বেশি, তাহলে তার কি হবে, মোমেন্টামটা বেশি হবে। বোঝা গেল? তাহলে দেখো এবার চলো কোশ্চেনে কি বলছে, এ হেভি বডি এন্ড লাইট বডি। ঠিক আছে, তাহলে দেখো অপশন কি বলছে, প্রথমটাই হেভি বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম। ঠিক আছে, বোঝা গেল, হেভি বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম কি করে হলো, আমি প্রমাণ করলাম। বোঝা গেল? চলো দেখো আরেকবার দেখে নাও, P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার সমান M1 বাই M2 পেয়েছিলাম, তাহলে P1 বাই P2 সমান রুট ওভার M1 বাই M2। ঠিক আছে, তাহলে যার মাস বেশি তার মোমেন্টাম বেশি। বোঝা গেল? এটা মনে রাখবে, যার মাস বেশি তার মোমেন্টাম বেশি। দেখো কি বলছে, দ্য সোলার কুকার, ঠিক আছে, সোলার কুকার যেটা ওয়ার্কস অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ, মানে কার মতো,
প্রিন্সিপালে কাজ করে, বোলোমিটার, পাইরোমিটার, গ্রিন হাউস, সোলার পিভি সেল। ঠিক আছে, এবার দেখো এটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে তোমার গ্রিন হাউস। ঠিক আছে, গ্রিন হাউস। ব্যাপারটা হচ্ছে কি, গ্রিন হাউস জিনিসটা হচ্ছে ধরো শীতের দেশে মেনলি ইউজ হতো, যেটা সেটা হচ্ছে তোমার একটা ধরো বৃত্তাকার বা একটা চৌকোনা ধরো কোনো একটা জায়গা আছে যেটা চারপাশ ঘিরে রেখেছে। ঠিক আছে, উপরটা হচ্ছে কাঁচের। এবার কি হচ্ছে, উপর থেকে ধরো সূর্যরশ্মি পড়ছে, ভিতরে ধরো গাছ গাছ আছে অনেক রকমের, যাদের একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করতে হবে। এবার উপর থেকে যখন সূর্যরশ্মিটা পড়ছে, ভিতরটা কি হচ্ছে, গরম হচ্ছে, কিন্তু কি হচ্ছে, ওই ভিতরে গরমটা বাইরে আর ফেরত যেতে পারে না, মানে একতরফা আসে কিন্তু যেতে পারে না। তার ফলে কি হয়, ভিতরটা একটা টেম্পারেচার মেনটেন থাকে। এই প্রসেসটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। এটা মেনলি শীতকালীন দেশে হয়ে থাকে। এবার কি হচ্ছে, বাস্তবে আমাদের এখনকার যে পরিবেশ তাতেও গ্রিন হাউস এফেক্টটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ আমাদের কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, এগুলো মেনলি বেশি। ঠিক আছে, আমাদের যে অ্যাটমসফিয়ার আছে সেখানে। এবার কি হচ্ছে, যখন সূর্যরশ্মিটা আসে তখন তো চলে আসছে, কিন্তু যখন ফেরত যাওয়ার সময়, ধরো দিনের শেষে যখন সূর্য সানসেট হয়ে যায়, তখন কি হচ্ছে, সূর্যরশ্মিটা ফেরার সময় ওই গরমটা পুরোটা যেতে পারে না। তখন যে আমাদের যে লেয়ার আছে ওয়াটার ভেপার, CO2, সেগুলোর জন্য ওটা হিট আটকে থাকে। এই জন্য আমাদের কি হচ্ছে, অ্যাভারেজ টেম্পারেচারটা ধীরে ধীরে বাড়ছে। ঠিক আছে, এটাকে মেনলি গ্রিন হাউস এফেক্ট বলা হয়। এবার এটাই হচ্ছে তোমার সোলার কুকারের প্রিন্সিপাল। এই যে সেম প্রিন্সিপালটা বললাম, যে টেম্পারেচারটা আসছে, ভিতরটা গরম হচ্ছে, সেটা ফেরত যেতে পারছে না, তার ফলে একটা টেম্পারেচার মেনটেন থাকছে। এটাই হচ্ছে সোলার কুকারের প্রিন্সিপাল। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার হবে কি, গ্রিন হাউস। দেখো এখানে দেখিয়েছি আমি অ্যানিমেশনের মাধ্যমে, কি বলছে, দ্য সোলার কুকার ওয়ার্কস অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ দ্য গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, এখানে কি হচ্ছে, সোলার কুকার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল টু কনভার্ট সানলাইট ইনটু দ্য হিট এনার্জি, অ্যান্ড দ্য হিট এনার্জি ট্র্যাপড ইজ ইউজড ফর কুকিং। মানে ওই যে বললাম, যেটা আসছে ওটা ভিতরে ট্র্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওটা আর যেতে পারছে না। ওর ফলে কি হচ্ছে, ওটার জন্য আমরা কুকিং মানে রান্নার জন্য আমরা ওটাকে ইউজ করতে পারবো। বোঝা গেল? দেখো ছবিতে তোমরা দেখতে পাবে। বোঝা গেল? ভিতরেই থেকে যাচ্ছে, দেখো ওটা আর যাচ্ছে না। চলো, পরিষ্কার হয়ে গেল। এবার দেখো কোশ্চেনে ছিল হচ্ছে বোলোমিটার। এটা আমাদের জেনে রাখা দরকার, বোলোমিটারটা কি। বোলোমিটার হচ্ছে মেজারিং দ্য পাওয়ার অফ ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, মানে পরের বার ধরো তোমার কোশ্চেন আসছো যে বোলোমিটার কি কাজে ব্যবহার করা, তখন কি বলবে, মানে এটা মেজারিং দ্য পাওয়ার অফ ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, তার জন্য বোলোমিটারকে ইউজ করা হয়। আরেকটা কি ছিল তোমার, পাইরোমিটার। ঠিক আছে, এটা তোমরা সবাই দেখেছো, এখনকার দিনে খুব ইউজ হয় এটা। এটা কি হয়, যখন আমাদের ডিস্টেন্স, মানে ধরো ডিস্ট্যান্ট অবজেক্টের টেম্পারেচার মেজারমেন্ট, দেখবে আমাদের মাথার এখানে ধরে, হাতে ধরে, কত টেম্পারেচার পরীক্ষা হলে ঢোকার সময় দেখে, তাই তো? এটা হচ্ছে কি, ডিস্ট্যান্ট তোমার অবজেক্টের টেম্পারেচার মেজারের জন্য ইউজ হয়ে থাকে। ঠিক আছে, চলো, তাহলে এই দুটো আমরা জেনে রাখলাম, কারণ ভবিষ্যতে যদি এটা দিয়ে কোশ্চেন আছে। আরেকটা জিনিস মনে রাখবে, পাইরো মানে হচ্ছে টেম্পারেচার রিলেটেড, বেশি টেম্পারেচার। ঠিক আছে, পাইরো। আর ক্রায়োজেনিক, ক্রায়ো রিলেটেড টু লো টেম্পারেচার। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। দেখো কি বলছে, বলছে স্প্রিং। ঠিক আছে, স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ কাট ইনটু টু ইকুয়াল হাফস। ঠিক আছে, দুটো ইকুয়াল হাফসে ভাঙা হয়েছে। এবার কি বলছে, দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ হাফ ইজ নাও। ঠিক আছে, দেখো এটা কি করে করব। দেখো একটা কি বলেছে, একটা প্রথমে ছিল কে, যাকে ভেঙে দুটো ইকুয়াল হাফসে ভাঙা হয়েছে। ঠিক আছে, দেখো ধরো এটা হচ্ছে স্প্রিং। ঠিক আছে, এবার স্প্রিং এর মধ্যে কি থাকে, স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি থাকে, তাই তো? যে কোনো জিনিস যেটা স্থির অবস্থায় থাকে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকে, আর যেটা চলমান বা স্পিডে থাকে তার মধ্যে তোমার কাইনেটিক এনার্জি থাকে। ঠিক আছে, এবার এটার কি ধরো কে, আর এটা লেন্থটা ধরো এক্স। ঠিক আছে, লেন্থ হচ্ছে এক্স ধরো। ঠিক আছে, এবার কি হচ্ছে, এর যে তোমার এফ হবে, ঠিক আছে, বল এর মধ্যে, সেটা কি এফ ইন্টু কে এক্স হবে। বোঝা গেল? এবার কি হচ্ছে, এটাকে আমি দুভাগে ভাগ করবো। ঠিক আছে, দুভাগে ভাগ করলাম, ভালো কথা। ঠিক আছে, ধরো এটা K1, এটা K1, কে থেকে ধরো K1 হয়ে গেল। আর এটা কি হচ্ছে, ধরো দুভাগে ভাগ মানে কি, লেন্থটা হাফ হয়ে যাচ্ছে, তাই তো? সমান দুভাগে, এক্স থেকে x/2। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এফ সমান হবে তোমার K1 ইন্টু x/2। বোঝা গেল? পুরো ক্লিয়ার। ঠিক আছে, যেহেতু সমান দূরত্ব মানে সমান ভাগে ভাগ করেছি, তাই লেন্থটা হাফ হয়ে গেল, x/2 এবার কি হচ্ছে, এটা একটা নিয়ম, যেটা হচ্ছে তুমি স্প্রিং এর যত ভাগেই ভাগ করো যত ভাগেই ভাগ করো, সেটার তোমার মানে যে এনার্জিটা, মানে যে বলটা আছে তার মধ্যে, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি তুমি F1 ধরো আর এক্ষেত্রে যদি F2 ধরো, তাহলে কি হবে, F1 সমান F2। ঠিক আছে, এটা সেম থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে কি হচ্ছে, F1 এ কত ছিল, kx, আর এখানে কত হলো, K1 ইন্টু x/2। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে K1 কত বেরোচ্ছে, দেখো 2k। ঠিক আছে, মানে এই K1টাই তো আমাদের জানতে চেয়েছিল, K1 কোনটা ধরেছি, K1 পরবর্তী মানে ভাঙার পরে এটাই ধরেছিলাম। দেখো এটাই জানতে চেয়েছে, দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ হাফ, মানে যে তুমি ভাঙার পর ইচ হাফের তোমার কত হবে সেটা। তাহলে অ্যান্সার আমরা কি বার করলাম, 2k। তাই তো, 2k। বোঝা গেল? পুরো ক্লিয়ার। চলো,
এবার কি বলছে দেখো, বলছে হাইড্রোলিক প্রেস, ঠিক আছে, হাইড্রোলিক প্রেসটা কিসের উপর বেস করে কাজ করে, মানে প্রিন্সিপালটা কি, আর্কিমিডিস ল, পাস্কাল ল, রেনল্ডস ল, না বার্নৌলিস ল, ঠিক আছে। এটার অ্যান্সার তোমার হবে পাস্কালের সূত্র, ঠিক আছে, পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে তোমার হাইড্রোলিক প্রেসটা কাজ করে, ঠিক আছে। দেখো আমি ছবিতে দেখিয়েছি তোমাদের, এটা হচ্ছে তোমার হাইড্রোলিক প্রেস, কিভাবে কাজ করে দেখে নাও। এ দেখো এটা হচ্ছে মেনলি এরকম ভাবে কাজ করে, ঠিক আছে, দেখে নাও, এটাকে বলা হয় হাইড্রোলিক প্রেস, ঠিক আছে। তাহলে মনে রাখবে কি হাইড্রোলিক প্রেস কিসের ভিত্তিতে কাজ করে, পাস্কালের সূত্রের উপর, ঠিক আছে। চলো, এটা সোজা কোশ্চেন, অবশ্য সবাই মানে এটা পড়ে থাকে যে পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে কি কি কাজ হয়, আর্কিমিডিসের উপর ভিত্তি করে কি কি কাজ হয়, ঠিক আছে। এবার দেখো কি বলছে, বলছে এই বোট ফ্লোটিং ইন এ ট্যাঙ্ক ইজ ক্যারিং সাম প্যাসেঞ্জার, মানে কিছু পরিমাণ একটা বোটে কিছু পরিমাণ প্যাসেঞ্জার আছে, ঠিক আছে। এবার কি বলছে, ইফ দ্য প্যাসেঞ্জার্স ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ট্যাঙ্ক, মানে ওই ট্যাঙ্ক থেকে ধরো তুলে জল খেলো, তাহলে কি হবে, হাউ উইল ইট এফেক্ট দ্য ওয়াটার লেভেল, মানে ওয়াটার লেভেল যেটা ছিল তার উপর কি পরিমাণ এফেক্ট করবে, ঠিক আছে। কি বলছে, ইট উইল গো ডাউন, মানে কমে যাবে, ইট উইল রাইজ, মানে বাড়বে, আর এটা কি বলছে, ইট উইল ডিপেন্ড অন দ্য অ্যাটমসফেরিক প্রেশার, মানে যে চারপাশে যে অ্যাটমসফেরিক প্রেশার আছে তার উপর ডিপেন্ড করবে। আরেকটা কি বলছে, ইট উইল রিমেন সেম, মানে সেম থাকবে। এক্ষেত্রে হয় কি দেখো, ধরো এখানেই যে এই ধরো এই বোটের উপর কিছু লোক আছে, এবার এরা কি করছে, তোমার মনে হতে পারে এরা যদি তুলে জল খায় তাহলে কি হবে, জলের যে লেভেলটা সেটা ফার্স্টে কমে যাবে, ঠিক কথা, কমে যাবে, সত্যি তাই, যদি তুলে জল খায় কমে যাবে। কিন্তু দেখো ও তো সেই জলের মধ্যেই আছে, জিনিসটা বোটটা তো জলের মধ্যে আছে, ও যতটা জল এক্সট্রা ইনটেক করছে, ও তত পরিমাণেই তো জলটাকে তোমার কি করবে, তত পরিমাণেই জলটাকে ডিসপ্লেস করবে, তাই তো, ব্যাপারটা তো তাই। ও খাচ্ছে ঠিক আছে, লেভেল কমে আছে, কিন্তু ও খাওয়ার পর তো ও শরীরেই থাকছে, ও তো বোটের মধ্যে, আর বোট তো জলের মধ্যেই, তাহলে ও খাওয়ার পর ও সেম পরিমাণ জলকে কি করবে, ডিসপ্লেস করবে, তাই তো। তাহলে কি হবে, আফটার অল রেজাল্টিং জিনিস কোনো চেঞ্জ হবে না আমাদের জলের, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এক্ষেত্রে কি হবে, আমাদের অ্যান্সারটা হচ্ছে তোমার ইট উইল রিমেন সেম, মানে আমাদের কোনো চেঞ্জ হবে না জলে, বোঝা গেল, প্রথমে কমে যাবে, তারপরে যেহেতু খাচ্ছে তার ফলে ওর শরীরে যাচ্ছে, তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, ইট উইল রিমেন সেম। চলো, এবার কি বলছে দেখো, দ্য ফ্রিজিং চেস্ট ইন এ রেফ্রিজারেটর ইজ কেপ্ট নিয়ার দ্য টপ, মানে রেফ্রিজারেটরের মধ্যে যে ফ্রিজিং চেস্টটা থাকে সেটা কেন উপরের দিকে রাখা, বলছে কি ইট ইজ কনভিনিয়েন্ট টু ইউজ, মানে আমাদের নর্মাল ইউজের জন্য, ইট রিডিউস কস্ট, মানে খরচা কমানোর জন্য, ইট কুলস দ্য রিমেনিং স্পেস বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন, আর কনভেকশন কারেন্টস আর সেট আপ। এবার দেখো তোমাদের জানতে হবে যে তিন রকম ভাবে তোমার তাপ মানে মানে তাপের পরিবহন হয় তিন রকম ভাবে, কন্ডাকশন, কনভেকশন আর হচ্ছে রেডিয়েশন। কন্ডাকশনে কি হয়, কন্ডাকশনে তোমার এক্ষেত্রে অ্যাটম, মানে যে জিনিসের মধ্যে যে অ্যাটমটা থাকে সেটার মানে নিজে থেকে সেটা হয় না, ঠিক আছে, মানে সেটা নিজে থেকে চলন হয় না, ঠিক আছে। কিন্তু কনভেকশনে কি হয়, সে অ্যাটমগুলো নিজে থেকে জায়গা চেঞ্জ করে, ঠিক আছে। এবার কি হচ্ছে, একটা জিনিস মনে রাখবে, যেটা কন্ডাকশন কি কি প্রসেসে হয়, কন্ডাকশন হয় তোমার সলিড, লিকুইড, গ্যাস, কিন্তু ভ্যাকুয়ামে হয় না, ঠিক আছে, এটা মনে রাখবে। কন্ডাকশন কোথায় কোথায় হয়, ঠিক আছে, এটা পরীক্ষায় কোশ্চেন আছে, কন্ডাকশন কোথায় হয়, সলিডে হবে, লিকুইডে হবে, গ্যাসে হবে, কিন্তু ভ্যাকুয়ামে হবে না, ঠিক আছে। এবার কি হচ্ছে কনভেকশন, কনভেকশন কনভেকশন কি হচ্ছে, এটা তোমার সলিডে হয় না, লিকুইডে হবে, ঠিক, গ্যাসে হবে, ভ্যাকুয়ামে হবে না, বোঝা গেল। এবার আরেকটা কি হচ্ছে, সেটা হচ্ছে তোমার রেডিয়েশন, যেটা হচ্ছে তোমার ফার্স্টেস্ট, মানে ফার্স্ট টেস্ট, ঠিক আছে, ফার্স্ট টেস্ট প্রসেস, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে সবেতেই হবে, সলিডে হবে, লিকুইডে হবে, গ্যাসেও হবে, আবার ভ্যাকিউমে হবে, বোঝা গেল। এটা হচ্ছে কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন, এই তিনটা মনে রাখবে, ঠিক আছে, কোথায় কোনটা হয়, বোঝা গেল। আর কি, কন্ডাকশনটা হচ্ছে সব থেকে স্লোয়েস্ট প্রসেস, আর রেডিয়েশন হচ্ছে সব থেকে ফাস্ট। দেখবে সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে আলোটা আসে এটা কিসের মাধ্যমে, এটা হচ্ছে তোমার রেডিয়েশনের মাধ্যমে, যে তাপটা আসে, ঠিক আছে, বোঝা গেল। এবার কি হচ্ছে, এই অ্যান্সারটা হবে তোমার কনভেকশন, অপশন 4, কনভেকশন কারেন্টস আর সেট আপ, ঠিক আছে, কনভেকশন কারেন্টস আর সেট আপ, এর জন্য হচ্ছে ফ্রিজিং চেস্টটাকে তোমার রেফ্রিজারেটর উপরে রাখা হয়, বোঝা গেল। চলো, দেখো এখানে দেখিয়েছি ছবিতে, কি বলছে দেখো একবার দেখে নাও, ফ্রিজিং চেস্ট ইন এ রেফ্রিজারেটর ইজ ফিটেড নিয়ার ইটস টপ বিকজ ইট কুলস দ্য রিমেনিং স্পেস অফ দ্য রেফ্রিজারেটর বাই কনভেকশন কারেন্ট, মানে কনভেকশন কারেন্টের মাধ্যমে ওটা উপর থেকে নিচে নামবে, তার ফলে কি হবে, পুরো ফ্রিজটা তোমার ঠান্ডা থাকবে। কি বলছে, এয়ার নিয়ার দ্য টপ, মানে টপে যেখানে থাকছে তোমার, ওর চারপাশে যে এয়ারটা আছে সেটা কি হচ্ছে, কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফ্রিজিং চেস্ট, গেটস কুল, মানে ওই মেশিনের চারপাশে এসে কি হবে, ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, বিকাম ডেন্সার, মানে ওটা ভারী হয়ে যাচ্ছে, আর ভারী জিনিস হলে কি হবে, নিচে চলে আসবে, এর ফলে কি হচ্ছে, ওটা নিচে চলে আসবে, দেয়ার ফর ডিসেন্টস হোয়াইল দ্য হট এয়ার ফ্রম দ্য লোয়ার পার্টস রাইজেস, মানে কি হচ্ছে দেখবে, ভারী হাওয়া
মানে যখন তোমার ওই চেস্টের চারপাশে যে হাওয়াটা আছে ওটা কি হচ্ছে, চেস্টের জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার ঠান্ডা হওয়ার জন্য ভারী হয়ে যাচ্ছে, ভারী হলে ওটা ধীরে ধীরে নিচে চলে আসবে। এবার বাকি যে তোমার ওর থেকে যে একটু হাই টেম্পারেচারের হাওয়া, সেটা কি হচ্ছে, এয়ারটা উপরে চলে আসছে। ঠিক আছে, এইভাবে তোমার কনভেকশন প্রসেসটা হতে থাকে। বোঝা গেল? এটাকে বলা হয় কনভেকশন কারেন্ট। এর ফলে কি হচ্ছে, হোল ফ্রিজটা তোমার ঠান্ডা থাকছে এবং খাবারগুলো ঠিকঠাক থাকছে। বোঝা গেল? আর কন্ডাকশন হলে, কন্ডাকশন মানে কি, তোমার মানে যেমন কি হচ্ছে, তোমার হাতল ধরো কোনো কিছু গরম করছো, এই হাতলটা গরম হয় কি করে, ওটা ধরো ওই সলিডের মাধ্যমে আসে ওটা, তাই তো? মানে প্রথমে যে পার্টে গরম হচ্ছে সেই পার্ট থেকে গরমটা ধীরে 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 উপরে আসে। এরকম প্রসেস হচ্ছে তোমার কন্ডাকশন। ঠিক আছে, যেটা বললাম। আর কনভেকশন সবসময় মনে রাখবে লিকুইড আর গ্যাসেই হয়, সলিড বা ভ্যাকুয়ামে হবে না। ঠিক আছে, চলো। এবার হচ্ছে সব থেকে মানে ভালো কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এটা বলছে কি, পেন্ডুলাম ক্লকস দ্যাট কিপস কারেক্ট টাইম অন দ্য আর্থ ইটস টেকেন টু মুন, it will then run at correct rate 6 টাইম ফাস্টার, √6 টাইম ফাস্টার, √6 টাইম স্লোয়ার। ঠিক আছে, এবার দেখো, এটা কোশ্চেনটা করার আগে অনেকেরই এই জিনিসটা নিয়ে ডাউট থাকে। আমি আজকে তোমায় বুঝিয়ে দিচ্ছি, আর কোনোদিনও তোমার মানে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই জিনিসটাকে বলা হয় তোমার সিম্পল পেন্ডুলাম। ঠিক আছে, পেন্ডুলাম, যার মধ্যে কি হয়, এর যে মোশনটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, ধরো কোনো একটা সিলিং, সিলিং এ কি হচ্ছে, তুমি একটা তার দিয়ে একটা বলকে ঝুলিয়ে রাখছো, একে বলা হয় বব। ঠিক আছে, এবার কি হচ্ছে, এটা কি করবে, এটা ম্যাক্সিমাম এই ডিস্টেন্সে যাবে এদিকে, আর একটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে এই ডিস্টেন্সে যাবে। ঠিক আছে, এবার কি হচ্ছে, এর একটা টাইম পিরিয়ড হয়। ঠিক আছে, টাইম পিরিয়ড টি, যাকে আমরা, এবার টাইম পিরিয়ডটা কি করে হয় দেখো, এটা হচ্ছে প্রথমে স্থির অবস্থায় আছে, এটা ফার্স্টে এত দূর যাবে, তাই তো, এখান থেকে এত দূর আসবে, তারপরে কি আবার এখানে ফেরত আসবে। এটা হচ্ছে একটা পুরো টাইম পর্যায়। ঠিক আছে, মানে সময়ের পুরো পর্যায়টা তবেই শেষ হবে। মানে বুঝলে, প্রথমে যাবে, তারপরে আবার ওর আরেকটা পর্যায়ে অব্দি যাবে, মানে হাইস্ট যতদূর যেতে পারবে, তারপর আবার নিজের জায়গায় ফিরে আসবে, তাহলে ওর একটা পুরো টাইম পিরিয়ড হবে। এবার এই টাইম পিরিয়ডটা সমান কি হয়, টি সমান 2 পাই √L/g। ঠিক আছে, এটা হচ্ছে টাইম পিরিয়ডের মানে তোমার সূত্র, টি সমান 2 পাই √L/g। এবার জিটা কি, জিটা হচ্ছে আমাদের কি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই তো, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর কি এলটা কি, দেখো এলটা সবাই ভুল করে, যেটা এলটা সবাই বলে কি এইটার দৈর্ঘ্য, মানে যে তারের সাথে যুক্ত আছে এটার দৈর্ঘ্য, এটা কিন্তু নয়। আজ থেকে মনে রাখবে, এটা কিন্তু নয়। এই ধরো যে বলটা আছে, এই বলের তো একটা রেডিয়াস আছে। ঠিক আছে, এই বলের একটা রেডিয়াস আছে, এই রেডিয়াসটাও এর সাথে যোগ হয়। ঠিক আছে, মানে কি, এলটা হচ্ছে আসলে লেন্থ অফ, তারকে কি বলবো, তারকে বলবো স্ট্রিং, লেন্থ অফ স্ট্রিং প্লাস রেডিয়াস অফ বব। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি কেউ ভুল করে তাহলে সে কোনো কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না। এই রেডিয়াস অফ ববটাকে লোকে ধরে না, শুধু এই লেন্থটাকে ধরে ফেলে। ঠিক আছে, তাহলে আজ থেকে মনে রাখবে, এল মানে আমরা কি বুঝি, লেন্থ অফ স্ট্রিং, মানে ওই তারটা যতটা নিয়েছো তার সাথে রেডিয়াস অফ বব। এবার কি হচ্ছে, ধরো কোনো একটা বালির বস্তা আছে। ঠিক আছে, এবার বালির বস্তার তো রেডিয়াস হবে না, এবার ধরো এটাকে তুমি ঝুলিয়ে দিয়েছো, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একটা বিষয় আছে, এটা হচ্ছে সেন্টার অফ মাস। ঠিক আছে, কোনো একটা জিনিসের সেন্টার অফ মাস তার মধ্যে থাকে। ঠিক আছে, এবার কোথায় থাকবে সেন্টার অফ মাস, যদি কোনো জিনিস সিমেট্রিক হয়। ঠিক আছে, সিমেট্রিক জিনিসের সেন্টার অফ মাস তার মিডিল পয়েন্টে থাকবে, ঠিক আছে, তার মধ্যবিন্দুতে। কিন্তু ধরো অ্যাসিমেট্রিক, ধরো এরকম টাইপের কোনো একটা জিনিস, এখানে কোথায় থাকবে, এখানে বলছে যে এই যে অ্যাসিমেট্রিক মাস, এর কোনো একটা অংশে ভারী হবে নিশ্চয়ই, কোনো একটা অংশে হালকা হবে, এবার ওই ভারী অংশের মধ্যে থাকবে জিনিসটা। ঠিক আছে, এটা বোঝার জন্য একটা ভালো উপায় হচ্ছে, ধরো তুমি একটা চৌকোনা ডায়েরি নিয়েছো। ঠিক আছে, এবার কি হচ্ছে, ডায়েরিটাকে তুমি ঘোরাচ্ছ, ঘোরানোর জন্য তুমি আঙুলটাকে কোথায় রাখবে, আঙুলটাকে দেখবে চৌকোনা ঠিক মাঝখানে রাখবে, তুমি কিন্তু সাইডে রাখবে না, তাহলে কিন্তু এটা বেঁকে যাবে, তাই তো, তাহলে তুমি কি মাঝখানে রাখবে, দিয়ে তুমি ওটাকে ঘোরাবে, তাই তো। এবার ধরো তোমাকে বলা হলো একটা ব্যাট, একটা ব্যাটকে তুমি ধরো আঙুলের এমন জায়গায় রাখতে, বা ধরো 3 আঙুলের মধ্যে এমন জায়গায় রাখতে যেন ব্যাটটা তোমার স্থির থাকে। এবার কি হয়, ব্যাটের হ্যান্ডেলটা হয় কি হালকা, কিন্তু ব্যাটের নিচের অংশটা কি ভারী। তুমি তখন কি করবে, তার কি মিডিল পয়েন্টে রাখবে, মিডিল পয়েন্টে রাখবে না, তুমি কি করবে, ভারীর দিকে শিফট করে যাবে, তাই তো, ভারীর দিক করে এমন জায়গায় রাখবে যেন তোমার জিনিসটা স্টেবল হয়। বোঝা গেল, এটাই হচ্ছে সেন্টার অফ মাস। বোঝা গেল। এবার অনেক সময় কি হয়, অনেক সময় হয় দেখা গেল কেউ বালা পড়েছে, বালাতে কি হয়, ধরো এটা তো গোল রিং, রিং এর কি হচ্ছে, এর মাসটা এর চারিদিকে এর গায়ে থাকে, তাই তো, কিন্তু মিডিলটা কি হয়, ফাঁকা, তখন এরও সেন্টার অফ মাস মিডিলে থাকে। তাহলে প্রশ্ন আসছে সেন্টার অফ মাস বলছি, কিন্তু তার মাসটা খোলা জায়গায় মানে ফাঁকা জায়গায় থাকছে কেন, এটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, এটাও সম্ভব যে তার মাসটা যে তার মাসের মধ্যেই থাকবে, এটা কোনো গ্যারেন্টি নেই, মিডিলে যে কোনো পয়েন্টে থাকতে পারে। বোঝা গেল। এক্ষেত্রে আমি কি নেবো, ধরো কোনো বালির বস্তাকে তুমি এরকম ভাবে টাঙিয়ে দিয়েছো, তাহলে এক্ষেত্রে কি নেবো, এইটার দৈর্ঘ্য প্লাস এই যে সেন্টার অফ মাস আছে এত দূর দৈর্ঘ্য,
তাহলে এর এলটা হবে পুরোটা। এটা যে বুঝতে পেরেছে সে পুরো সিম্পল হারমোনিক মোশন বুঝে গেছে। ঠিক আছে, দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা করার পর তুমি যে কোনো কোশ্চেন করতে পারো। ঠিক আছে, ধরো তোমাকে একটা ওয়েট তোমাকে ধরো এইভাবে একটা বালতিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, থামো এক সেকেন্ড। বালতি হচ্ছে ধরো এরকম একটা বালতিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বালতির মধ্যে কি আছে? বালতির মধ্যে ধরো পুরোটা জল আছে, পুরো ভর্তি বালতি। ঠিক আছে, এবার কি হচ্ছে, ধরো কোনো বদমাস ছেলে গেছে, সেটা হচ্ছে এখানে ফুটো করে দিয়েছে, একটা সুচ ফুটিয়ে দিয়েছে বা কোনো একটা জিনিস দিয়ে এটাকে ফুটো করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কি হবে? জল বেরোবে। এবার তোমার কোশ্চেন যে প্রথমে ধরো এর টাইম পিরিয়ড আছে টি1 ধরো। ঠিক আছে, এবার এই ফুটো করে দেওয়ার পর এর থেকে জল বেরোতে থাকবে, তাহলে তার টাইম পিরিয়ড বাড়বে না টাইম পিরিয়ড কমবে? ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোশ্চেন। তোমরা প্রথমে নিজে ভাবো, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা তারপরে দেখবে। ঠিক আছে, দেখো যখন তোমার পুরো জিনিসটার মধ্যে জল ছিল তখন সেন্টার অফ মাসটা কোথায় ছিল? মিডিলে কোনো একটা পয়েন্টে, ধরো এই জায়গায় আছে মিডিলে কোনো একটা পয়েন্টে। তাহলে এর এলটা কত হবে? এলটা এত দূর হবে। ঠিক আছে, এলটা হচ্ছে এতটা। তাহলে প্রথমে টি ওয়ান সমান এটাকে ধরো L1 ধরলে তুমি। ঠিক আছে, L1, তাহলে এখানে কি হচ্ছে 2π√L1/g। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে, কারণ L1টা ঠিক আছে। এবার কি হচ্ছে, তোমার ধরো বালতি দিয়ে জল বেরোচ্ছে, কন্টিনিউয়াস জল বেরোচ্ছে, জল বেরোতে বেরোতে তোমার জলটা ধরো এত দূর হয়ে গেল। এবার কি হচ্ছে দেখো, যখনই জিনিসটা মানে উপরের অংশ হালকা হয়ে গেল, নিচের অংশ ভারী, তখনই ও সেন্টার অফ মাস যেটা ছিল মিডিলে, ওটা কি হচ্ছে, ওটা নেমে নিচে চলে আসবে। বোঝা গেল? তা অন্য কালি দিয়ে দেখায়, বুঝতে পারবে। এখানে আগে সেন্টার অফ মাস ছিল, এটা এখন ধরো নিচে নেমে এসছে, মানে এটা যেটা মিডিলে ছিল এখন সেটা কোথায় চলে এসছে? এখন সেটা এখানে চলে এসছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এর দেখো এলটা বেড়ে গেছে এখন, তাই তো? এর এলটা কত এখন? L2, যেটা L2টা বড় হয়ে গেছে, মানে এর টি2 কি হবে? এর টি2 হবে T1√L2/g, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে L2 গ্রেটার দেন L1, তাই তো? তার মানে কি হচ্ছে দেখো, এল তো উপরে আছে, তাই তো? এল তো উপরে আছে, তাই তো? তাহলে কি হচ্ছে, টি2 গ্রেটার দেন টি1 হবে। বোঝা গেল? L2 যখন বড় হয়ে যাচ্ছে তাহলে টি2 বড় হয়ে যাবে, কারণ এল তো কোথায় আছে? উপরে আছে। তাহলে কি হচ্ছে, টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে। এবার টাইম পিরিয়ড বাড়া মানে বোঝো, ধরো প্রথমে জিনিসটা এরকম ভাবে ঘুরছিল, সেটা হয়তো 5 সেকেন্ড লাগছিল, এখন টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে, মানে জিনিসটা আরো বেশি টাইম লাগবে, মানে ধরো 8 সেকেন্ড লাগছে। তার মানে কি, জিনিসটা আসলে স্লো হয়ে যাচ্ছে। বোঝা গেল? টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে জিনিস স্লো হয়ে যাওয়া, এটা মনে রাখবে। আর টাইম পিরিয়ড কমে যাওয়া মানে ফাস্ট হয়ে যাওয়া, এটা অনেকে গুলিয়ে ফেলে। টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে জিনিসটা স্লো হয়ে যাচ্ছে, আর টাইম পিরিয়ড ছোট মানে সেটা ফাস্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার কি হচ্ছে, খানিকক্ষণ পর কি হবে, জলের বালতিটা ধরো ফাঁকা হয়ে গেল পুরোটা, জল কমতে কমতে একবারে ফাঁকা হয়ে গেছে, নিচে আছে। এর ফলে কি হবে, সাডেনলি যেটা নিচে নেমে গেছিল সেন্টার অফ মাস, সেটা আবার উঠে যাবে উপরে। ঠিক আছে, কারণ কি, খালি বালতি হয়ে গেছে, তার মধ্যে তো জল নেই, তাহলে জিনিসটা সাডেনলি উপরে উঠে যাবে। তখন কি হবে, আবার L1টা উপরে উঠে আসবে, L3 ধরো, সেটা আবার উপরে উঠে আসছে। মানে কি হচ্ছে, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ধরো টি থ্রিটা আবার কি হচ্ছে, কমে যাচ্ছে, তাই তো? টি3টা কমে যাচ্ছে, কারণ কি, L3টা কমে যাচ্ছে, তাই তো? তার মানে কি হবে, জিনিসটার প্রথমে টাইম পিরিয়ড বেড়ে যাবে, তারপরে আবার টাইম পিরিয়ড কমে যাবে। বোঝা গেল? তাহলে তোমাকে যদি বলা হয় যে একটা পুরো বালতি সমেত জল আছে, ঠিক আছে, তার মধ্যে তুমি ফুটো করে দিয়েছো, তাহলে ফুটো করলে কি, জলটা ফার্স্টে নামছে, তাহলে এল বাড়ছে, মানে টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে, মানে 5 থেকে 8 সেকেন্ড হয়ে গেল। তারপর যখন পুরো জলটা খালি হয়ে যাচ্ছে, তখন আবার কি হচ্ছে, L3টা কমে যাচ্ছে, তারপরে আবার কি হচ্ছে, 8 থেকে কমে হয়তো 6 সেকেন্ড হয়ে গেল। তাই তো? মানে প্রথমে টাইম পিরিয়ড বাড়বে, তারপরে হচ্ছে টাইম পিরিয়ড কমবে, মানে প্রথমে জিনিসটা স্লো হয়ে যাবে, তারপরে জিনিসটা ফাস্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে কি হয়, ভালো কোশ্চেন এটা একটা, সবাই মনে রাখবে। ঠিক আছে, চলো এবার। এবার দেখো এই কোশ্চেনটা আমাদের কি বলেছিল, বলছে পেন্ডুলাম ক্লক দ্যাট কিপস কারেক্ট টাইম অন দ্য আর্থ, মানে আমাদের আর্থে কারেক্ট টাইম রেখেছে। এবার কি হচ্ছে, এটাকে ধরো মুনে নিয়ে গেছে। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি তোমার টি আর্থ সমান 2π√L/g আর্থ। ঠিক আছে, এক্ষেত্রে এল চেঞ্জ হবে না, কারণ ওই জিনিসটাকে আমি নিয়ে গেছি, তাই তো? এবার কি হচ্ছে, তুমি মুনে নিয়ে গেছো টিএম, এখানে কি হবে, T2π2π√L/gm হয়ে যাবে, মুনের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আলাদা। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি, 2π√L/, এটাকে GE/6 বলতে পারি। কারণ কি হয়, ওর 1/6 হয়ে যায়, আর্থে যা কনস্ট্যান্ট তার থেকে কি 1/6 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, সিক্সটা উপরে উঠে যাবে, তাহলে √6 × 2π√L/,
এল বাই জি আর্থ, মানে এটাকে আমি কি বলতে পারি 6/TE, এটা কি মানে টিএম মানে। তাহলে কি হচ্ছে দেখো, আগে ছিল কত, আগে ছিল হচ্ছে টিই, এখন হয়ে গেছে কত √6TE। তাহলে কি হচ্ছে, টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে, মানে √6 গুণ হয়ে যাচ্ছে, তাই তো, √6 গুণ হয়ে যাওয়া মানে টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে। এবার টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে কি, প্রথমে 5 সেকেন্ড লাগতো, এখন টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে 8 সেকেন্ড লাগছে, মানে জিনিসটা কি হচ্ছে স্লো হয়ে যাচ্ছে, বুঝলে, স্লো হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে, √6 টাইমস স্লোয়ার। কিন্তু কিন্তু আছে, কিন্তু যদি পরীক্ষায় বলতো যে টাইম পিরিয়ড কি হতো, তাহলে √6 টাইম ফাস্টার হতো। কিন্তু দেখো প্রশ্নতে বলেনি কিন্তু টাইম পিরিয়ড, বলেছি ইট উইল দেন রান। রান কি হবে, টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে স্লো হয়ে যাবে। বোঝা গেল? এই জিনিসটা যে মনে রাখতে পারবে সে সব কোশ্চেন করতে পারবে। বোঝা গেল? দেখো তাহলে এই কোশ্চেনটা তোমরা বলো এবার। দেখো বলছে কি, এ পার্সন অন এ সুইং, মানে ধরো দোলনা, যেটা দোলনাতে একটা পার্সন, এ পার্সন অন এ সুইং স্ট্যান্ডস আপ, মানে ধরো প্রথমে কি হচ্ছে, ধরো একটা দোলনা ছিল, দোলনাতে একজন বসে আছে ধরো, ঠিক আছে, একজন বসে আছে। এবার কি হচ্ছে, খানিকক্ষণ পর বলছে সে দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে, এ ধরো দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়লে কি চেঞ্জ হবে, ঠিক আছে। এবার দেখো, যদি ধরো প্রথমে জিনিসটা ছিল T1 সমান 2π√L1/G, ঠিক আছে, প্রথমে ধরো এর সেন্টার অফ মাস মিডিলে ছিল, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার L1। আমি ধরো দোলনায় বসে আছি, আমার সেন্টার অফ মাস কোথায় থাকবে, আমার পেটে বা বুকের কাছাকাছি থাকবে। এবার কি হচ্ছে, আমি দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে, আমি দাঁড়িয়ে পড়লে কি হবে, সেন্টার অফ মাস উপরে উঠে যাবে, তাই তো। দাঁড়ালে কি হবে, জিনিসটা উপরে উঠে যাবে না, তাহলে কি হচ্ছে L2টা কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, L2 < L1, তাই তো, আমি দাঁড়িয়ে পড়লে কি হবে, এলটা কমে যাবে, মানে ডিস্টেন্সটা কমে যাবে, কারণ সেন্টার অফ মাস উপরে উঠে যাবে। তাহলে L2 < L1, তার মানে কি হচ্ছে, L2 যদি কমে যায় তাহলে T2 কমে যাবে, তাই তো, তাই T2 কমে যাবে। তাহলে কি হবে এক্ষেত্রে, কি বলছে দেখো, এ পার্সন অন এ সুইং স্ট্যান্ডস আপ, দ্য টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কি হচ্ছে, টাইম পিরিয়ড ডিক্রিজেস, বুঝে গেল, টাইম পিরিয়ড ডিক্রিজেস। কিন্তু যদি বলতো যে সময় কি লাগবে, মানে সময় কি লাগবে, টাইম পিরিয়ড কমে যাওয়া মানে কি, জিনিসটা ফাস্ট জোরে ঘুরতে থাকবে, সেটা কিন্তু জিজ্ঞেস করে, দেখো টাইম পিরিয়ড বলে দিয়েছে, তাহলে টাইম পিরিয়ড কি হবে, ডিক্রিজ করে হবে। বোঝা গেল? কারণ কি, কারণ L1 আমি বসে থাকা অবস্থায় নিচে ছিল, মানে আমার এলটা বড় ছিল, আমি যখন দাঁড়িয়ে পড়লাম আমার সেন্টার অফ মাস উপরে উঠে গেল, উপরে ওঠার জন্য উপর থেকে, মানে যে যেখান থেকে দোলনাটা বাঁধা আছে ধরো, রশ্মিটা স্ট্রিংটা, সেখান থেকে আমার সেন্টার অফ মাসের ডিস্টেন্সটা কমে গেল। কমে গেলে কি হবে, T2 কমে যাবে, সেটাই জানতে চেয়েছে, টাইম পিরিয়ড কমে গেল। বোঝা গেল? আরেকটা ভালো কোশ্চেন হয় এটা, সেটা হচ্ছে তোমার, বলে রাখি, কারণ ধরো নেক্সট পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে বলবে একটা গাড়ি আছে, ঠিক আছে, একটা গাড়ি, গাড়ির মধ্যে ধরো একটা তুমি ওইভাবে ঝুলিয়ে দিয়েছো একটা বলকে, ঠিক আছে, গাড়ির মধ্যে একটা ওরকম ধরো, আহ এরকম ধরো তুমি সিম্পল পেন্ডুলাম ঝুলিয়ে দিয়েছো, ঠিক আছে। এবার কি হচ্ছে, ধরো গাড়িটা বলবে তোমার, এখানে ধরো গাড়ির চাকা আছে, এবার ধরো গাড়িটা কি বলছে, গাড়িটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন দিয়ে আগে এগোচ্ছে, মানে অ্যাক্সিলারেশন সমেত আগে হচ্ছে, তাহলে তার কি হবে টাইম পিরিয়ডে, ঠিক আছে। এক্ষেত্রে কি হয় দেখো, যখন জিনিসটা স্থির ছিল তখন তার নিচে জি এইভাবে নাম ছিল, জি তো কি জিনিসের দিকে কাজ করে। এবার ধরো তুমি, জিটা কি, জিটা তো একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাই তো, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এ আবার এদিকে কাজ করছে, এও একটা অ্যাক্সিলারেশন, তাহলে কি দেখতে পাচ্ছি, জি এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে, তাই তো। তাহলে এর যে নেটটা এদিকে কাজ করবে, ঠিক আছে, এটা কি হবে, √A² + E², সবাই জানি আমরা, ঠিক আছে, পিথাগোরাস সূত্র দিয়ে। তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে কি হবে, টি সমান, আগে কি ছিল, আগে ছিল 2π√L/G, এখন হয়ে গেছে 2π√L/G² + A²। তাহলে কি হচ্ছে দেখো, নিচের অংশ বেড়ে যাচ্ছে, নিচের অংশ বেড়ে গেলে কি হবে, এখানে যদি T1 থাকে, এখানে T2, তাহলে কি হচ্ছে, T2টা বেড়ে যাবে, T2 > T1, তাই তো। নিচে বাড়া মানে কি, ধরো আগে ছিল 1/2, এখন হয়ে গেছে 1/3, তাহলে পুরো জিনিসটা কমে, সরি উল্টো বলেছি, আগে 1/2 ছিল, এখন 1/3 হয়ে গেছে, তাহলে পুরো জিনিসটা কমে গেছে, ঠিক আছে, এই জিনিসটা কমে গেছে, কমে যাওয়া মানে কি, T2 < T1 হবে, ঠিক আছে। তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা ফাস্ট হয়ে যাবে। বোঝা গেছে, পুরো ক্লিয়ার, T2 < T1 হয়ে গেছে, T2 < T1 হওয়া মানে কি, জিনিসটা ফাস্ট হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে স্পিডটা বেড়ে গেছে, ঠিক আছে, টি কমে যাবে, কারণ নিচের জিনিস বেড়ে যাওয়া মানে কি, গোটা জিনিসটা বেড়ে যাওয়া, নিচের জিনিস বেড়ে যাওয়া মানে টোটাল জিনিসটা কমে যাওয়া, তাই তো, কমে গেলে T2 < T1। আরেকটা বলবে তোমার, যে অ্যাক্সিলারেশন না নিয়ে এটা যদি কনস্ট্যান্ট স্পিডে যেত, যদি জিনিসটা কনস্ট্যান্ট স্পিডে যেত তাহলে কি হতো। এবার তুমি দেখবে কনস্ট্যান্ট স্পিডে যাওয়া মানে কি, অ্যাক্সিলারেশন 0, কারণ ত্বরণের সংজ্ঞায় বলে কি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, কিন্তু বেগ যদি বৃদ্ধি না হয়, কনস্ট্যান্ট স্পিডে যায়, তাহলে কি ত্বরণ শূন্য, তাহলে ত্বরণ শূন্য হলে তার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, তাহলে তার কোনো চেঞ্জ হবে না।
মানে এক্ষেত্রে কি হবে, টাইম পিরিয়ড সেম থাকবে, মানে আগেও যেভাবে ওটা ঘুরছিল এখনো সেভাবে ঘুরবে। কিন্তু অ্যাক্সিলারেশন নিলে কি হবে, টি2 কমলে কি হবে, জিনিসটা ফাস্ট স্পিড বেড়ে যাবে জিনিসটা। বোঝা গেল? আরেকটা জিনিস মনে রাখবে সবসময়, মাসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এই যে এখানে দেখলে কোথাও মাস আছে কি, 2π√L/g, কোথাও মাসের গল্প নেই। তাই মাস তোমাকে যাই বলুক, 5 কেজি, 6 কেজি, 8 কেজি, তুমি মাসের দিকে তাকাবেই না, ঠিক আছে? চলো পুরো তাহলে মানে জিনিসটা তোমাদের শিখে গেলে তাহলে করতে পারবে এবার। দেখো এবার কি বলছে, দ্য ওয়েভস প্রডিউসড বাই মোটর বোট, ঠিক আছে? মোটর বোট, দ্য ওয়েভস প্রডিউসড বাই মোটর বোট সেলিং অন ওয়াটার আর, ঠিক আছে, ট্রান্সভার্স, লঙ্গিটুডিনাল অ্যান্ড ট্রান্সভার্স না স্টেশনারি, ঠিক আছে? দেখো এটা কি হবে, এটা অ্যান্সার যেটা হবে, অ্যান্সারটা বলে দিই, এটা হবে দুটোই হবে, ঠিক আছে? ট্রান্সভার্স হবে, লঙ্গিটিউডিনাল হবে। কারণ কি, কারণ যখন ধরো বোট একটা আছে, ঠিক আছে, এটা জলের মধ্যে যায়, কি হচ্ছে, এ ধরো এদিকে যাচ্ছে, এবার কি হচ্ছে, স্রোতের বেগটাও তো এদিকে যাচ্ছে, তাই তো, স্রোতের বেগটাও এদিকে যাবে, তাহলে এটাকে বলা হয় ট্রান্সভার্স, সরি লঙ্গিটিউডিনাল, ঠিক আছে? দুটোই যখন যাচ্ছে এটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল। এবার কি হচ্ছে দেখো, এ যখন জলে আছে, জলের মধ্যে একটা প্লবতা কাজ করে, কারণ কি, এ জলের উপর একটা ওয়েট দেবে, তার ফলে কি, জলও একটা ওয়েট দেবে, তারপরে একটা প্লবতা বল কাজ করে, তার ফলে কি হয়, জিনিসটা এদিকে যাচ্ছে আর আরেকটা জিনিস এদিকে কাজ করছে, তার ফলে এই তির্যক বরাবর, ট্রান্সভার্স বরাবর একটা বল কাজ করে, ঠিক আছে? ট্রান্সভার্স বরাবর একটা বল, একে বলা হয় ট্রান্সভার্স, তির্যক, আর এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল। এই জন্য কি হচ্ছে, দুটোই কাজ করে। বোঝা গেল? দেখো এখানে দেখিয়েছি আমি, ট্রান্সভার্স হচ্ছে তোমার এইটা, এই কম্পোনেন্ট হচ্ছে ট্রান্সভার্স, আর এটা হচ্ছে তোমার লঙ্গিটিউডিনাল, ঠিক আছে? দেখো এখানে লিখেছি, দ্য ওয়েভস প্রডিউসড বাই মোটর বোট সেলিং ইন ওয়াটার আর অফ বোথ ট্রান্সভার্স অ্যান্ড লঙ্গিটিউডিনাল টাইপ। কি হচ্ছে, ট্রান্সভার্স ওয়েভস আর প্রডিউসড অন দ্য সারফেস, মানে সারফেসে কাজ করে, আর লঙ্গিটিউডিনাল ওয়েভস আর প্রডিউসড ডিপ ইনসাইড দ্য ওয়াটার, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দুটোই হবে অ্যান্সার। চলো এবার দেখো, বলছে কি, দ্য স্পেকট্রাম অফ কালার ইন কম্প্যাক্ট ডিস্ক, মানে কম্প্যাক্ট ডিস্ক দেখেছো তো, সেই কম্প্যাক্ট ডিস্কে কি বলছে, স্পেকট্রামটা কিসের জন্য হয়, রিফ্র্যাকশন, রিফ্লেকশন, ডিফ্র্যাকশন না পোলারাইজেশন? এটার অ্যান্সার হবে তোমার ডিফ্র্যাকশন। দেখো ডিফ্র্যাকশন জিনিসটা কি, ডিফ্র্যাকশন হচ্ছে ছোট স্লিট একটা, মানে একটা ছোট ফুটো টাইপের, এর মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যেতে চায় তখন আলোক রশ্মিটা বেন্ট হয়ে যায়, এই প্রসেসকে বলা হয় তোমার ডিফ্র্যাকশন, ঠিক আছে? কোন একটা স্লিট, স্লিট মানে ছোট একটা পয়েন্ট, তার মধ্যে দিয়ে আলোক রশ্মি যেতে গেলে সেটা বেন্ট হয়ে যায়, এই প্রসেসকে বলা হয় ডিফ্র্যাকশন। দেখবে দুটো জিনিস হয়, একটা হচ্ছে তোমার কম্প্যাক্ট ডিস্ক, মনে রাখবে, সিডি, কম্প্যাক্ট ডিস্ক, আর যদি বলে হলোগ্রাম, এই দুটো কিসের উপর ভিত্তি করে চলে, একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, সিডি আর হলোগ্রাম, তাহলে বলবে ডিফ্র্যাকশন, ঠিক আছে? রিফ্র্যাকশনের কারণ কি, রিফ্র্যাকশন হচ্ছে তোমার দেখবে একটা ওয়াটারের মধ্যে তুমি যদি একটা লাঠি ঢোকাও, লাঠিটাকে মনে হয় বেন্ট, এটা কার জন্য হয়, রিফ্র্যাকশন। তারপরে সূর্যোদয় এবং সূর্যাস্ত মনে হয় আগে হচ্ছে বা পরে হচ্ছে, ঠিক আছে? দেখবে সূর্য ওঠার আগেই মনে হয় যে সূর্য উঠে গেছে, এটা কারণ কি, রিফ্র্যাকশন। তারা টিম টিম করে, এটা কারণ হচ্ছে রিফ্র্যাকশন, এগুলো মনে রাখবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে তোমার ডিফ্র্যাকশন। আরেকটা হয় যেটা তোমার, সেটা হচ্ছে তোমার যে কোনো ওয়াটার বাবল, ঠিক আছে, ওয়াটার বাবল দেখবে চকচক করে, ময়ূরের পাখা চকচক করে, এটা হচ্ছে তোমার ইন্টারফারেন্স, ঠিক আছে? ইন্টারফারেন্সের জন্য হয়। এগুলো হচ্ছে লাইটের প্রপার্টি, ঠিক আছে? সবকটা একটা নোট বানিয়ে নেবে, হ্যাঁ, রিফ্লেকশনের জন্য কি কি হয়, রিফ্র্যাকশনের জন্য কি কি হয়, ডিফ্র্যাকশনের জন্য কি কি হয়, ডিফ্র্যাকশন বলে দিলাম, সিডিআর হলোগ্রাম, ঠিক আছে? তেমনি ময়ূরের পাখা, যে কোনো বাবল জল জল করা, এগুলো ইন্টারফারেন্সের জন্য হয়, ঠিক আছে? আর রিফ্র্যাকশন বললাম কি, একটা লাঠিকে জলে ডোবালে ভাঙা মনে হয়, ঠিক আছে? কোনো জিনিস মনে হয় উপরে উঠে আসছে, তাই তো, তারারা টিম টিম করে, সূর্যোদয় এবং সূর্যাস্ত দেরিতে বা আগে হচ্ছে মনে হচ্ছে, এগুলো সব রিফ্র্যাকশন, ঠিক আছে? দেখো এটা হচ্ছে তোমার সিডি, সিডিতে এরকম কালারটা দেখতে পাও, এটাই বললাম ডিফ্র্যাকশনের জন্য। চলো এবার দেখো কি বলছে, দ্য পাওয়ার অফ এ লেন্স ইজ 2 ডায়াপ্টার। দেখো পাওয়ার সবসময় মনে রাখবে, পাওয়ারের ইউনিট হচ্ছে ডায়াপ্টার, ঠিক আছে? পাওয়ারের ফর্মুলা হচ্ছে 1/ফোকাল লেন্থ, ঠিক আছে? ফোকাল লেন্থ যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলি কনকেভ, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার মায়োপিয়া, ঠিক আছে? আর ফোকাল লেন্থ যদি পজিটিভ হয় তাহলে আমরা বলি কি, কনভেক্স, ঠিক আছে? এটা কি হয়, হাইপারমেট্রোপিয়া, বুঝে গেছে? হাইপারমেট্রোপিয়া, এগুলো মনে রাখবে, হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে? আর কি, পাওয়ারের রেকর্ড হচ্ছে ডায়াপ্টার, আমাদের চোখের বলতে পারবে কত ডায়াপ্টার, চোখের হচ্ছে আমাদের 60 ডায়াপ্টার, মানুষের চোখের যে লেন্স, সেটার পাওয়ার হচ্ছে 60 ডায়াপ্টার, ঠিক আছে? এবার দেখো এটার ফর্মুলা কি বললাম, পি সমান 1/f, আর এফ সবসময় অলওয়েজ হয় কিসে, মিটারে, মনে রাখবে, অলওয়েজ মিটারে হয়। তাহলে দেখো প্রথমে বলছে কি প্লাস, প্লাস মানে কি বললাম, কনভেক্স, মানে অপশন থেকে তুমি কনকেভ কনকেভ কেটে দেবে, এই দুটোর মধ্যে হবে অ্যান্সার। এবার পি সমান কি হবে, পি বলে দিয়েছে 2, তাই তো, এফ বার করতে হবে, তাহলে এফ সমান 1/p, মানে 1/2, মানে কত, 0.5 মিটার। এবার এটাকে তুমি সেন্টিমিটার করলে কি হবে, 50 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 50 সেন্টিমিটার কিন্তু কনভেক্স,
কারণ কি পজিটিভ হলে মনে রাখবে কনভেক্স। চলো এবার দেখো কি বলছে, ইন টার্মস অফ থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ডায়মন্ড হ্যাজ, ঠিক আছে, মানে ডায়মন্ডের ক্ষেত্রে আমাকে তুলনা করতে হবে থার্মাল কন্ডাক্টিভিটি আর হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। একটা জিনিস মনে রাখবে, এই কেটা হয় হচ্ছে 2200 কাছাকাছি, আর এর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি প্রায় থাকেই না। ডায়মন্ড হচ্ছে ইলেকট্রিকের কুপরিবাহী মেনলি। দেখবে গ্রাফাইট আর ডায়মন্ড যখন তুলনা করা হয়, গ্রাফাইট হচ্ছে ইলেকট্রিক সুপরিবাহী, কিন্তু ডায়মন্ড হচ্ছে তোমার ইলেকট্রিকের কুপরিবাহী। তাই ধরো খুব কম 100 কাছাকাছি হয় মেনলি, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে হাই কে আর লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ডায়মন্ড, এই দেখো তোমাকে দেখিয়েছি প্রায় 2000 2200 কাছাকাছি হয়, কিন্তু ডায়মন্ড ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, মানে তড়িতের কুপরিবাহী হয় ডায়মন্ড, কিন্তু গ্রাফাইট মানে কার্বনের যে আরেকটা অ্যালোট্রোপ সেটা হচ্ছে তোমার সুপরিবাহী হয়, বুঝা গেল। তাহলে কি হবে হাই, তোমার যেটা তোমার ইয়েটা থার্মাল কন্ডাক্টিভিটি এটা হাই হবে, ঠিক আছে, হাই কে, আর তোমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এটা লো হবে। এটা খুব ভালো কোশ্চেন, বলছে কি ইফ দ্য লেন্থ অফ দ্য ফিলামেন্ট অফ এ হিটার ইজ রিডিউসড বাই 10%, দ্য পাওয়ার অফ দ্য হিটার। দেখো খুবই ভালো অঙ্ক, মনে রাখতে হবে পাওয়ারের ফর্মুলা কি, পাওয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, এটা মনে রাখবে। আরেকটা জিনিস কি, এই আর আর মানে জানবে রো এল বাই এ, এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, পি এর সাথে আর কি হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে আমি বলতে পারি পি ওয়ান বাই পি টু সমান আর টু বাই আর ওয়ান, ঠিক আছে। এবার কি আর আবার দেখো আর টু বাই আর ওয়ান, আর এর সাথে দেখো আর এর সাথে লেন্থের কি হচ্ছে সমানুপাতিক, মানে এটাকে আমি বলতে পারি এল টু বাই এল ওয়ান, ঠিক আছে। এটা আমি প্রথমে ডিরাইভ করে নিলাম আমি যেটা জানি তার থেকে। এবার দেখো প্রথমে কি বলছে এল ওয়ান আর এল টু, ঠিক আছে, দেখো এল ওয়ান আর এল টু। এবার কি বলছে লেন্থ অফ দ্য ফিলামেন্ট অফ এ হিটার ইজ রিডিউসড, মানে প্রথমে যদি ধরো এল ওয়ান 100 ছিল, এখন রিডিউস করেছে কত 10%, মানে 90, আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এটার অনুপাত কত 10:9, তাহলে এখানে বসিয়ে দাও পি ওয়ান বাই পি টু সমান কি হচ্ছে আর টু বাই আর ওয়ান, সমান এল টুর জায়গায় কত বসাবো 9, আর এটার জায়গায় কত বসাবো 10, তাহলে আমি কি পাচ্ছি পি ওয়ান বাই পি টু সমান 9/10। তাহলে একটা জিনিস দেখো, পি ওয়ান প্রথমে ছিল 9, এখন হয়েছে 10, কত বেড়েছে 1 বেড়েছে, কার উপর বেড়েছে 9 এর সাথে বেড়েছে ইন্টু 100, ঠিক আছে। এটা করলে কত হয় 11.11%, তাহলে 11%-এর কাছাকাছি যেটা অ্যান্সার থাকবে সেটা আমার অ্যান্সার। দেখি অপশনে কি আছে, এই দেখো ইনক্রিজ বাই 11%, বুঝতে গেল কেন ইনক্রিজ হচ্ছে, 9 থেকে 10 হচ্ছে, তাই তো, মানে প্রথমে 9 ছিল এখন 10 হয়েছে, কত বেড়েছে 1 বেড়েছে, কার উপর 9 এর উপর, ঠিক আছে। আর মেন ফর্মুলা হচ্ছে এই দুটো, পি সমান ভি স্কোয়ার বাই আর, আর আর সমান রো এল বাই এ, ঠিক আছে। এটা থেকে এইটা মেনলি ডিরাইভ হবে, সেখান থেকে অঙ্কটা হবে, ঠিক আছে। চলো এবার দেখো, এটাও একটা খুব ভালো কোশ্চেন, বলছে দ্য ব্যাটারি কনসিস্ট অফ 10 সেলস ইচ অফ ইএমএফ 1 ভোল্ট ইফ 2 সেলস আর রংলি কানেক্টেড, মানে 10টার মধ্যে দুটোকে আমি কি করেছি উল্টো করে দিয়েছি, ঠিক আছে, রংলি কানেক্টেড। তাহলে কি বলছে ইএমএফ অফ দ্য ব্যাটারি কি হবে, ঠিক আছে, যেখানে ইএমএফ কত বলেছে 1 ভোল্ট, তাই তো। তাহলে কি করে হবে দেখো, ধরো এটা এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, ঠিক আছে, আবার উচ্চ বিভব নিম্ন বিভব, এই করে করে ধরো 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, 10টার মধ্যে 8টা ধরো একই সাথে আছে। এবার কি হচ্ছে দুটো আলাদা, মানে ধরো এখানে কি হবে উল্টে গেছে, লো হয়ে গেছে, এখানে হাই হয়ে গেছে, লো হয়ে গেছে হাই হয়ে গেছে, ঠিক আছে। এবার ধরো 8টার জন্য কি হবে +1 করে হবে, তাহলে কত হবে +8। 10টার মধ্যে 8টা কি হবে একই সাথে আছে, তো তার জন্য একটা করে পার একের জন্য কত, একটা ইএমএফ 1 ভোল্ট, তাহলে 8টার জন্য 8 ভোল্ট হবে। আর দুটো ধরো বিপরীত দিকে, তার জন্য কি হবে -2 ভোল্ট, ঠিক আছে, কারণ কি এটা +1 আর এখানে -1 হবে, এটা কেটে যাবে, তাহলে কত হচ্ছে 8 - 2 6 ভোল্ট, তাহলে এটা অ্যান্সার হবে 6 ভোল্ট। এত কিছু করার দরকার নেই, মনে রাখবে কি 10টা সেল ছিল টোটাল, ঠিক আছে, 10টা সেলের মধ্যে দুটো রংলি কানেক্টেড, মানে 8টা ঠিকঠাক কানেক্টেড, 8টা ঠিক কানেক্টেড জন্য কত, একটার জন্য 1 ইএমএফ 1 ভোল্ট করে, তাহলে 8টার জন্য +8, আর দুটো বিপরীত দিকে করে দিয়েছে, তাহলে কি হচ্ছে -2, 8 - 2 6, ঠিক আছে। ভালো কোশ্চেন একটা। তারপরে চলো কি বলছে দেখো, পিওর সিলিকন অ্যাট 0 কেলভিন, পিওর সিলিকন অ্যাট 0 কেলভিন কি হবে সেমিকন্ডাক্টর, মেটাল, ইনসুলেটর, সুপার কন্ডাক্টর। এবার একটা জিনিস দেখো, এটা অ্যান্সার যেটা হবে ইনসুলেটর, কিন্তু এটার সাথে তোমাদের কিছু ভালো পয়েন্ট আমি বলে দিচ্ছি। প্রথমে দেখো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর কি, ভালো করে শোনো।
কন্ডাক্টর মানে যাদের মধ্যে বিলিয়ন্স অফ ইলেকট্রনস থাকে, ফ্রি ইলেকট্রনস। ফ্রি ইলেকট্রন যাদের মধ্যে বিলিয়ন্স মানে প্রচুর পরিমাণে থাকে তারা হচ্ছে কন্ডাক্টর। যেমন কি উদাহরণ, যে কোনো মেটাল, মানুষের বডি কন্ডাক্টর ভালো। তারপরে কি হচ্ছে তোমার আমরা যে কোনো ওয়াটার, যে আমরা যে ওয়াটারটা ইউজ করি সেটা হচ্ছে তোমার কন্ডাক্টর। এরপর কি হচ্ছে, এরপর সেমি কন্ডাক্টর, যার মধ্যে কি হচ্ছে অত পরিমাণে ফ্রি ইলেকট্রন নেই, অল্প পরিমাণে আছে, তারা হচ্ছে সেমি কন্ডাক্টর। যেমন উদাহরণ কি, সিলিকন আর জার্মেনিয়াম। ক্লিয়ার? সিলিকন আর জার্মেনিয়াম অল্প পরিমাণে আছে। আর কি হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর মানে যাদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনই নাই, মানে তারা কি হচ্ছে, তারা কোনো রকম তড়িতের কুপরিবাহী হবে, ঠিক আছে, ইনসুলেটর। যেমন এক্সাম্পল কি, কাঠ, শুকনো কাঠ, ভেজা কাঠ না কিন্তু, শুকনো কাঠ, প্লাস্টিক, তারপরে হচ্ছে তোমার পিওর ওয়াটার যেটা ডিস্টিল ওয়াটার বলে সেটা, এগুলো তোমার ইনসুলেটর। তাহলে বোঝা গেল, বিলিয়ন্স অফ ফ্রি ইলেকট্রনস মানে কন্ডাক্টর, কিছু পরিমাণ মানে সেমিকন্ডাক্টর, সিলিকন, জার্মেনিয়াম। ইনসুলেটর মানে যারা মানে কিছু ইলেকট্রন নেই যাদের মধ্যে, যেমন কি হচ্ছে শুকনো কাঠ, প্লাস্টিক, এগুলো, ঠিক আছে। এবার দেখো কিছু জিনিস মনে রাখবে, যেটা সেটা হচ্ছে 0 কেলভিন। 0 কেলভিন মানে কত জানো? -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা জিনিস মনে রাখবে, কেলভিন কখনো নেগেটিভে হয় না, ভুল করেও কিন্তু -3 কেলভিন বলবেন। কেলভিন কখনো মাইনাসে হয় না, ঠিক আছে, সেন্টিগ্রেড মাইনাস হতে পারে। 0 কেলভিন এই টেম্পারেচারে যে কোনো সেমি কন্ডাক্টর, ঠিক আছে, যে কোনো সেমি কন্ডাক্টর, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, ইনসুলেটরের মতো কাজ করে। 0 কেলভিন টেম্পারেচারে যে কোনো সেমি কন্ডাক্টর, কি বললাম, সিলিকন আর জার্মেনিয়াম, কিসের মতো কাজ করবে? ইনসুলেটরের মতো, ঠিক আছে। আর কি হচ্ছে, এই সময় কন্ডাক্টেন্স, এটা 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে তোমার কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স অফ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর সমান 0, ঠিক আছে। পরে পরীক্ষা এটা আসতে পারে, কন্ডাক্টেন্স অফ সেমিকন্ডাক্টর 0 হয়। আর 3 নম্বর মনে রাখবে যে কন্ডাক্টর, কন্ডাক্টররা লো টেম্পারেচারে, লো টেম্পারেচারে কিসের মতো বিহেভ করে? সুপার কন্ডাক্টরের মতো, সুপার কন্ডাক্টর। 3টে পয়েন্ট, সেমিকন্ডাক্টর ইনসুলেটরের মতো কাজ করবে 0 কেলভিনে, কন্ডাক্টেন্স অফ সেমিকন্ডাক্টর 0 হবে, আর কন্ডাক্টর যারা তারা লো টেম্পারেচারে সুপার কন্ডাক্টরের মতো ব্যবহার করবে। এবার প্রশ্ন আসবে, সুপার কন্ডাক্টর কি? সুপার কন্ডাক্টর হচ্ছে যাদের মধ্যে রেজিস্ট্যান্স প্রায় 0 বলতে পারো, ঠিক আছে, রেজিস্ট্যান্স আর নিয়ার ইকুয়াল টু 0, মানে তাদের মধ্যে রোধ নেই, প্রায় রেজিস্ট্যান্স 0 প্রায়, তাদেরকে আমরা সুপার কন্ডাক্টর বলে থাকি। বোঝা গেল? এই 3টে জিনিস মনে রাখবে, পরবর্তী পরীক্ষায় এটা কোশ্চেন আসবে। দেখো এটা হচ্ছে তোমার সিলিকন, এইভাবে থাকে, যার মধ্যে হোল, ফ্রি ইলেকট্রন এগুলো থাকে, ঠিক আছে। চলো, এটা ভালো কোশ্চেন, বলছে এটা ফর্মুলা জানলেই করতে পারবে। বলছে কি, দ্য রেশিও অফ আরএমএস স্পিড অ্যান্ড দ্য মোস্ট প্রবাবল স্পিড ফর মলিকুলস ইন অ্যান আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের কি হবে? এটা অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হবে তোমার √3 আর √2। কারণ কি? কারণ হচ্ছে এই 3টে তোমায় মনে রাখতে হবে, আরএমএস ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি আর মোস্ট প্রবাবল। তোমাকে এই দুটো জানতে চেয়েছে, এটা আর এটা। তাহলে এটার অনুপাত করলে কি হবে দেখো, √3 × √2 হবে। এবার পরবর্তী পরীক্ষায় তোমায় কি দেবে, ধরো এইটা দিয়ে দেবে, অ্যাভারেজের সাথে কারুর দিয়ে দেবে একটা, ঠিক আছে, তখন এই দুটোর অনুপাত করবে। একটা জিনিস মনে রাখবে, আরএমএস, আরএমএস আর মোস্ট প্রবাবলে নিচে শুধু এম আছে, অ্যাভারেজে পাই এম আছে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি আরএমএস আর অ্যাভারেজের বলতো, তাহলে অ্যান্সারটা হতো √3 × √8/π, ঠিক আছে। এটা একটু দেখে নেবে, মনে রাখবে যে অ্যাভারেজ হলে নিচে একটা পাই এক্সট্রা থাকে, ঠিক আছে। আর আরএমএস, অ্যাভারেজ আর মোস্ট প্রবাবলে কি হয় এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে, √3 × √2। তাও কি বলছে, বলছে দ্য চপিং অফ অ্যান অনিয়ন মেক্স ওয়ান ক্রাই বিকজ অফ দ্য কেমিক্যাল কন্টেনিং, এটা হচ্ছে সালফার, ঠিক আছে। কারণ কি, পেঁয়াজ যখন মাটিতে তোমার হয় তখন কি হয়, পেঁয়াজের মধ্যে মাটি থেকে সালফার কালেক্ট করে, ঠিক আছে। ধরো পেঁয়াজ, পেঁয়াজের উপরে গাছ হয় এরকম একটা, তারপরে ধরো পেঁয়াজ হয়, তো এরকম হয় পেঁয়াজ। এবার পেঁয়াজ কি হয়, মাটি থেকে তোমার সালফার কালেক্ট করে, দিয়ে এর মধ্যে একটা এনজাইম তৈরি হয় সালফারের, ঠিক আছে, এর মধ্যে এনজাইম তৈরি হয়। কারণ কি, মাটি থেকে যখন কোনো ইঁদুর বা কিছু একে খেতে আসে, তখন ওইটার জন্য ওরা খেতে পারে না, ঝাঁঝালো টাইপের তৈরি হয় একটা ভিতরে, ঠিক আছে, পাঞ্জেন্ট টাইপের। এবার কি হচ্ছে, যখন তুমি এটাকে নিয়ে, এবার এটাকে নিয়ে ধরো কাটছো, তখন কি হচ্ছে, এর মধ্যে সালফেনিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেটা যে বাতাসের উপস্থিতিতে চলে আসছে, ওয়াটারের সম্পর্কে, ওর মধ্যে একটা দেখবে ওয়াটার থাকে, পেঁয়াজের মধ্যেও একটা জল জল অংশ থাকে, যার ফলে সালফেনিক অ্যাসিড তৈরি হয়। ওটা ফার্দার কি হয়, তোমার একটা ভোলাটাইল জিনিস তৈরি করে, যেটা হচ্ছে পাঞ্জেন্ট। এবার যেটা তুমি যেহেতু কাটছো, তোমার সামনে দিয়ে চলে আসলে সেটা কি হচ্ছে,
তোমার চোখের মধ্যে ওই পাঞ্জেন্ট জিনিসটা যাওয়ার ফলে তোমার চোখে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড মানে টিয়ার গ্ল্যান্ড যেটা আছে, সেটা তখন কি বলবে, তোমার শরীরকে বলবে যে জল মানে টিয়ার খনন করতে বলবে, তো সেজন্য তোমার চোখ দিয়ে জল বেরোবে। বোঝা গেল, একটা ভোলাটাইল জিনিস তৈরি করে পাঞ্জেন্ট টাইপ। এবার কি হচ্ছে, এটা থেকে উপায় আছে, যেটা থেকে মুক্তি পাওয়ার উপায়। মুক্তি পাওয়ার উপায় কি, তুমি যদি পেঁয়াজটাকে ঠান্ডা জায়গায় ফ্রিজের মধ্যে রেখে দাও, দিয়ে ধরো তুমি যেটাকে কাটলে, তখন ওই জিনিসটা অতটা থাকে না, ঠিক আছে, ওর পাঞ্জেন্ট ব্যাপারটা, ঠিক আছে, ওই ভোলাটাইল ব্যাপারটা থাকে না, তখন তুমি ইজিলি কাটতে পারবে। আর একটা কি হয়, সুইমিং পুলে যে দেখবে একটা গ্লাস পরে, যেটা পরে তোমার সাঁতার কাটা হয়, সেই চশমা সেরকম টাইপের যদি কিছু পরে কাটো, সেটা থেকেও তুমি মুক্তি পেতে পারো, ঠিক আছে। তাহলে বোঝা গেল, মনে রাখবে সালফার, মেনলি সালফেনিক অ্যাসিড তৈরি হয়, সালফার মনে রাখবে, পেঁয়াজ সংক্রান্ত যে কোনো জিনিস সালফার মনে রাখবে, ঠিক আছে। দেখো এরকম হয় সবারই, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, তারপরে চোখ দিয়ে জল বেরোয় টিয়ার গ্ল্যান্ডের জন্য। দেখো এটা হচ্ছে ড্রাই আইস মিনস, ড্রাই আইস কাকে বলে, সলিড CO2, ঠিক আছে, মনে রাখবে সলিড CO2 কে তোমার ড্রাই আইস বলা। আইস এটাকে বলা হয় হিমমিশ্র বলা হয়, দেখবে যেটা ওই সবজি বা বড় জায়গায় যেটা রাখা হয়, আমাদের প্রচুর সবজি টবজি যেটা নষ্ট হয় না, বড় হিমঘর, সেখানে হিমমিশ্র হিসাবে ওটা ব্যবহার করা হয়, যেখানে আইসের টেম্পারেচার -23°C অব্দি চলে যায়। তো মনে রাখবে ড্রাই আইস মানে সলিড CO2, এটা খুব ইজি কোশ্চেন। এই দেখো এরকম হয় সলিড CO2। এটা গিয়ে দেখবে থিয়েটার বা বিভিন্ন জায়গায় দেখবে যখন ড্রামা টাইপের কিছু হয় না, তখন দেখবে একটা ধোঁয়া টাইপের এরকম বেরোয়, সেটা মেনলি এটা দিয়ে হয়, ঠিক আছে। আর সলিড ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইডকে মনে রাখবে সবসময় ড্রাই আইস বলা হয়। চলো দেখো, এটা ভালো কোশ্চেন, বলছে সোলজার, এটা হচ্ছে একটা মানে কিসের কিসের অ্যালয়, কি দিয়ে তৈরি করা হয়, এটা মেনলি তোমার SN আর PB, ঠিক আছে, টিন আর লেড দিয়ে তৈরি হয়। তোমরা একটা কি করবে, চার্ট বানাবে যে কোন কোন অ্যালয় কি কি দিয়ে তৈরি হয়, ঠিক আছে, যেমন জার্মান সিলভার হতে পারে, তারপরে আরো যেসবগুলো হয়, ঠিক আছে, ব্রোঞ্জ, তারপরে তোমার আরো যেগুলো আছে, ওগুলো একটা টেবিল বানাবে যে কোন কোনের মিশ্রণে কি কি তৈরি হয়, ঠিক আছে, এটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন আছে। আরেকটা যেটা বানাবে, সেটা হচ্ছে তোমার কার কোনটা, মানে ধরো হেমাটাইট থেকে কি পাওয়া যায়, ওর, ঠিক আছে, ওর হেমাটাইটের ওর কি, গ্যালেনা কিসের, ঠিক আছে, জিঙ্ক ব্লেন্ড কিসের, কার থেকে কোনটা পাওয়া যায়, ঠিক আছে, পিচ ব্লেন্ড কিসের, ঠিক আছে, এরকম একটা বানাবে। দেখো সোলজার কি হয়, দেখবে কোনো একটা মেটাল সারফেস দুটোকে জয়েন করার জন্য তোমার সোলজারকে ইউজ করা হয়, ঠিক আছে, আর এটা কি মিক্সচার অফ লেড আর টিন, মিক্সচার অফ লেড অ্যান্ড টিন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা যতগুলো কোশ্চেন আছে ডিসকাস করে ফেললাম আজকের মতো। তোমরা যেগুলো জানবে না সেগুলো একটা খাতায় নোট করবে, ঠিক আছে। চলো, ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।